নিয়ে হ্যালো। 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 হ্যাঁ হ্যাঁ, এই তো অমিত চলে আসছো ক্লাসে। So, আমরা কি সাউন্ডগুলো শুনতে পাচ্ছি? ঠিক আছে। হ্যাঁ। So, আমরা 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 হুম হুম আহ, যাক, না, এই জিনিসটা খুব ভালো যে তোমরা আসলে এই আগে আসা নিয়ে একটা কি লাগো বলো, কম্পিটিশন সবসময় লাগো, যে কে আসলে ক্লাসে কি বলো আগে আসবা। ঠিক আছে। সো আগে আসার পর তো আজকে ভালো হইলো না আসলে। দেখো আজকে এমন একটা খবর শুনলাম যেটা আসলে তোমাদের সবার কারোর জন্যই আসলে ভালো না। ঠিক আছে, মানে একদমই ভালো না। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের লাইটিং প্লাস সবকিছু কি ঠিক আছে? লাইটিং সাউন্ড এভরিথিং ওকে? আচ্ছা। হুম হুম। সো লাইটিং সাউন্ড এভরিথিং কি ওকে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক মানুষ চলে আসছো। আচ্ছা, একটু আসতে থাকুক ওরা, আমি একটু বলবো আস্তে আস্তে আমরা। হুম হুম হুম। সো দেখো, আজকে কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশে বলো প্রাইম মিনিস্টার আসলে বললেন যে আসলে কি থাকবে বলো তোমাদের আগামী মেবি, আচ্ছা, কবে বলো, সেপ্টেম্বর পর্যন্ত মেবি আসলে তোমাদের সবকিছু অফ থাকতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান স্পেশালি তোমার স্কুল কলেজ ভার্সিটি এগুলা মেবি সেপ্টেম্বর পর্যন্ত অফ থাকতে পারে। সো সেপ্টেম্বর পর্যন্ত যদি সেগুলা অফ থাকে, আসলে আমি জানি না তোমরা আসলে কোথায় যাবা, কবে এইচএসসি পরীক্ষা হবে। অনেকে আমাকে অলরেডি জিজ্ঞেস করে ফেলছো ভাইয়া যে এইচএসসি পরীক্ষাটি কি হবে বা কোনটারই কি হবে। সত্যি বলতে আমি কিচ্ছু জানি না ভাইয়া। সো ক্লাসে যারা আসছো, অমি, উপমা, দেন হচ্ছে রাতুল, ঠিক আছে, রাতুলের পর তোসরা, ঠিক আছে, সাদিয়াতুন জান্নাত, দেন হচ্ছে সারা, নওশিন স্নিগ্ধা, রেদওয়ানুল বিন ইসলাম রিয়ান, সাদিয়া মিমি, মেহেদি, ফারহানা মিম, দেন হচ্ছে অজয়নাথ, সাদিয়া ইভা, ফয়সাল ওয়াদি, ঠিক আছে, ফারহানা, সাদিয়া মীর, উপমা তো আসছে আগেই। সো সাদিয়া মিন, তিশান, মেহেদুল, সুমায়া, নওশিন, অথই, ফারহানা, সাদিয়া, তমা, জেরিন, ঠিক আছে, রিদি, রিদির পরে, হ্যাঁ। সো যাই হোক, অনেক বন্ধু আসলে ক্লাসে চলে আসছো, উম্মে, নিকিতা। সো আমরা আসলে যারা ক্লাসে আসছি, আমাদের এই সকালের ক্লাসটা আজকে আমাদের কয়টা ক্লাস বলো? দুইটা ক্লাস। দুইটা ক্লাসের সকালের ক্লাসটা হচ্ছে তোমার জৈব যৌগের উপর, এবং বিকালের ক্লাসটা হচ্ছে আমাদের কিসের উপর বলো? স্থির তড়িতের উপর। ঠিক আছে। আচ্ছা। সো আমি তোমাদেরকে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, মায়া, হ্যাঁ আমি ইচ্ছা করে মায়া, আসলে মায়া আপু লিখছো, আমি লেট করে ফেলছি সত্যি বলতে, আসলে ভাইয়া লেট করছি কিছুটা আমার ইচ্ছাদের, কিছুটা অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত লেটটা এই জন্য আমি আসলে জিনিসটাকে হজম করতে পারতেছিলাম না যে আসলে সেপ্টেম্বর পর্যন্ত অফ থাকলে আসলে আমাদের কি হবে। ঠিক আছে। দেখো ভাইয়া, তোমাদের বাবা মা মানে অনেক, হয়তো আঙ্কেল আন্টি অনেক বড় বড় মানুষ। ঠিক আছে। তাদের মেবি অনেক সেভিংস আছে, কিন্তু ভাইয়া আসলে আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী। আমার ছোট দুইটা বোন, আব্বু রিটায়ার্ড করা। তো আসলে আমি কিভাবে চলবো আমার নিজের কাছে এখন একটা অনেক বড় কি কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে। দেন তোমাদের যে পড়াশোনা, নিত্যদিনের পড়াশোনা, তোমরাই আসলে কোথায় যাবা কি করবা। তো তোমাদের পড়াশোনা নিয়ে আসলে এতটা টেনশন না। ঠিক আছে, কারণ ভাইয়া প্রতিদিনই ইনশাল্লাহ যদি সুস্থ থাকি বেঁচে থাকি আমি আসলে ক্লাস নিব ইনশাল্লাহ। আর এটা অফ করব না ভাইয়া, এই নর্মাল ক্লাসগুলো এইভাবে চলতে থাকবে। ঠিক আছে। আর দেখা যাক। সো এই হলো কথা। আর আর আমি জানি না সেপ্টেম্বর পর্যন্ত হলে, এখানে অনেকে সেকেন্ড ইয়ারে আছো যারা আমাকে জিজ্ঞেস করতেছো, তোসরা, অমি, ঠিক আছে, দেন হচ্ছে সারা, আর যারা আছো যারা নতুন না, এবার এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল ভাইয়া, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন যে আসলে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে। বাট দিস ইজ প্রিটি শিওর যে তোমার মে মাসের 31 তারিখে শুরু হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা। সো এটা একটা কথা। দেন আর যারা আমরা নিউ সেকেন্ড ইয়ার, তোমাদের অনেকেরই কিন্তু কি হয় নাই বলো, ফার্স্ট ইয়ার ফাইনাল হয় নাই। ঠিক আছে। তো যাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হয় নাই, আমি জানি না ভাই আসলে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল কবে হবে ভাইয়া। সো ফার্স্ট ইয়ার ফাইনাল হবে কি না
হইলে কি আদৌ কি হবে আল্লাহ জানে। শুধুমাত্র কি ন্যাশনাল আইডিয়াল কলেজ, সিটি কলেজ, এই কলেজগুলোতে কি হয়েছিল, ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়ে গেছিল, রেজাল্টও মেবি দিয়ে দিছিল। সো ওদের জন্য না হয় এটা তুমি ইয়ে করতে পারবা, কিন্তু আমি জানি না, ঠিক আছে। যেখানে পরম মেসেজ দিচ্ছ, ঠিক আছে, আমি দেখলাম পরম, ঠিক আছে, আমি জানি না ভাইয়া, আমি কিছু জানি না, সরি, আমি আসলে। সো পরম আসলে আমার যে বললাম আপন ভাইয়ের চেয়েও অমির মতো অনেকটা, ঠিক আছে, আপন ভাইয়ের মতো একদম, ঠিক আছে। সো আমি পরম, আমি আসলে জানি না যে আসলে আমরা কি করব বা কি হবে বা কি হতে যাচ্ছে আসলে, হ্যাঁ। সো যেটা বলবো সেটা হচ্ছে ভাই, বাসায় থাকো, সেফ থাকো। নিশ্চয়ই ভাইয়া সিচুয়েশন খুব একটা ভালো না, এবং এজন্যই নিশ্চয়ই আমাদের প্রাইম মিনিস্টার, মানে আমাদের বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এরকমের একটা ঘোষণা আসলে আসছে যে আসলে সেপ্টেম্বর পর্যন্ত মেবি, উনি কিন্তু টোটালি, মানে তুমি যদি বক্তৃতাটা শোনো ওনার, উনি কিন্তু টোটালি সিওরিটি দিয়ে বলে নাই, উনি বলছে মে, মানে হতে পারে, ঠিক আছে, যেরকম যদি থাকে, অব্যাহত থাকে। বাট গতকালকে একটা জিনিস দেখলাম, আমাদের কিন্তু আসলে আক্রান্তের হার গতকালকে কমছিল, আজকে এখনো রিপোর্ট দেয় নাই। তোমরা জানো ওনারা আসলে ব্রিফিং করে দুপুরবেলা, ঠিক আছে। সো গতকালকে রিপোর্টস দিবে, মানে গতকালকে রিপোর্টটা আজকে আমরা জানতে পারবো। তো তখন আসলে কি হবে না হবে আসলে আই এম নট শিওর, ঠিক আছে। সো সুমায়া নওশিন অথই, না না না, আসলে কান্নাকাটি না ভাইয়া, জিনিসটা হচ্ছে আমার চোখ ছোট, আর আমি আসলে কিছুক্ষণ আগে একটু শরীরটা খারাপ লাগতেছিল, আমি ঘুমিয়েছিলাম। সো আমাকে আসলে অমি আর জারিফ মানে ফোন করে উঠাইছে ক্লাস নেওয়ার জন্য। সো যেটা তোমাদেরকে বললাম ভাই, আমি শিওর না। সো তোমরা আসলে সবাই বাসায় থাকো ভাই, কারণ সিচুয়েশন আসলেও ভালো না। আমাদের মুগদাতে, আমি মুগদাতে থাকি ভাইয়া, দক্ষিণ মুগদাতে, মুগদা স্টেডিয়ামের ঠিক পাশেই আমার বাসা, জানালা দিয়ে পুরো স্টেডিয়াম দেখা যায়, বারান্দা দিয়ে, জানালা দিয়েও দেখা যায়। সো আসলে আমাদের মুগদাতে তোমার প্রায় কত, যতটুকু আমি শুনছি ভিতর থেকে ভাই, মোটামুটি প্রায় 75+, অর্থাৎ 75 জনেরও বেশি প্রায় অ্যাটাক, মানে অলরেডি এফেক্টেড হয়েছে, ঠিক আছে। ঠিক এই মুগদা বাসাবো এরিয়াগুলা খুবই ইয়ে, দেন হচ্ছে তোমরা দেখতেছো একটা কিন্তু রিপোর্ট আসে প্রতিদিন রাতে। সো রিপোর্টস গুলো আসলে তোমরা একটু দেখবা ভাইয়া। সো আসলে আমরা কিছু করতে পারতেছি না, এটা আসলে আমাদের হাতে নাই ভাইয়া। যে তুমি আমি চেষ্টা করলে হয়তো যদি কোনো ডেভেলপ করতে পারতাম, আমি অবশ্যই সেটা করতাম, দেশের জন্য, দশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য আমরা সবাই চেষ্টা করতে পারতাম। কিন্তু আসলে যেটা তোমাকে বললাম, ঠিক আছে। সো আমরা, এটা আসলে আমাদের হাতে না, আমাদের হাতের মধ্যে জিনিসটা আসলে নাই। সো আমাদের উই হ্যাভ বেটার যে স্টে হোম, ঠিক আছে। আমাদের সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা আসলে বাসায় থাকি আর দোয়া করি, ঠিক আছে। রমজান মাস, আল্লাহ যদি এই রমজানের, তোমরা জানো প্রথম 10 দিন হচ্ছে কি মাগফিরাতের না রহমতের, প্রথম রহমত, আচ্ছা। তো প্রথম 10 দিন রহমতের, দেন হচ্ছে মাগফিরাত, আর লাস্টের 10 দিন আমি জানি নাজাতের। সো আল্লাহ যদি রমজান মাসকে উসিলা করে বা রমজান মাসকে সেন্টারে রেখে আমাদেরকে যদি একটু মাফ করে দেন, তাছাড়া আসলে আমরা আসলে আহ, আমি নিজেও জানি না আসলে কি হবে ভাইয়া বা কি হইতে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা একটু সবগুলা আসলে, হ্যাঁ, রহমত, মাগফিরাত আর হচ্ছে নাজাত। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি আমি আর এর বেশি কি বলবো বলো ভাইয়া, আমি আমার লেভেল থেকে যতটুকু পসিবল ভাই, ঠিক আছে। আমাকে যদি বলো যে আপনি ক্লাস আরো বাড়ায় নেন, ঠিক আছে, তাহলে আমি ক্লাস আরো বাড়ায় নিতে পারবো। বাট ভাই আমি তো আসলে এর বেশি কোনো যোগ্যতা বা সামর্থ্য রাখি না, ঠিক আছে। যতটুকু আমার ইয়ে পর্যন্ত আসে, সো এতটুকু আমি আসলে হেল্প করি, ঠিক আছে। সাজিদ ফারহান লিখছো, আমাদের নিকুঞ্জে এখন পর্যন্ত মাত্র একজন আক্রান্ত। সো শোনো সাজিদ, সব এরিয়ার মানুষ আসলে সমান পরিমাণ কিনা ভাইয়া বলো, মানে শিক্ষিত বলো, বাট ভাইয়া মানে সচেতন বলো, সচেতন বলো, জিনিসটা আসলে ভাইয়া মানে ইকুয়াল সচেতন না, ঠিক আছে। তো সবাই যদি সমান সচেতন না হয়, তুমি আসলে কিভাবে সেভ করবা। আমাদের মুগদা এরিয়াতে তোমার মানে সব মানুষ এমন সচেতন নেই, এই জন্য এখানকার বেশিরভাগ মানুষই কি বলো তোমার, যারা আসলে অ্যাট্রাক্ট হইছে বেশি, ঠিক আছে। সো এই হচ্ছে বাজে একটা অবস্থা, সবারই আসলে হবে। সো আমরা যে যেখানেই থাকি, আমরা যেন ভাইয়া সবাই সেফলি বাসায় থাকি, আর যেন বেড টেন না হই, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদেরকে একমাত্র রিকোয়েস্ট। আমি এর বেশি আর তোমাদেরকে কোনো আশা দিতে পারতেছি না, ঠিক আছে। কারণ আমি নিজেই জানি না যে আমার সাথে আসলে কি হইতে যাচ্ছে ভাইয়া। সো হ্যাঁ, ইনশাল্লাহ ভাই এতটুকু আশা দিতে পারি যে তোমাদের ইনশাল্লাহ, মানে এইচএসসি লেভেলে আমরা যেহেতু পড়াশোনা করি, তোমরা এখানে জানো আমাদের এই গ্রুপে
আমরা শুধু এইচএসসি লেভেলে পড়াশোনাই করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি 4টা ভাইয়া টানি। আর তোমরা নিজেরা অনেকে বায়োলজির ভিডিও বানায় দিচ্ছ। বা তোমরা যদি কেউ বায়োলজি বা ইংলিশ ক্লাস নিতে চাও আমার সাথে একটু কন্ট্যাক্ট করো ভাইয়া, আমি তোমাদেরকে কিভাবে লাইভ ক্লাস নিতে হয় সব টপ শিখাই টিখাই দিব। আমি নিজে স্পন্সর করব, তোমাদের সমস্যা নাই। সো তোমরা আমাকে যদি কেউ, তোমরা যদি অন্যান্য সাবজেক্টে ক্লাস নিতে চাও, কেউ বাংলা ভালো পারতে পারো, বাংলা ক্লাস না, যারা এবার পরীক্ষার্থী ছিলা, তোমরা যদি কেউ বাংলা ভালো পারো বাংলা ক্লাসগুলা নিলা, কেউ বায়োলজি ভালো পারলে বায়োলজি ক্লাসগুলা নিলা, ইংলিশ ভালো পারলে ইংলিশ ভালো ক্লাস নিলা, ঠিক আছে? সো দেখো আমাদের কিন্তু এই 3টা সাবজেক্টই দরকার স্পেশালি ভাইয়া, বাংলা, ইংরেজি আর কি বলো বায়োলজি হলে কিন্তু হয়ে যায় একটা স্কুল বা একটা কলেজ, আসলে আমরা নিজেরা একটা কলেজ হয়ে যাই, ঠিক আছে? কারণ বাকিগুলা ভাইয়াই তোমাদেরকে দেখাতে পারতেছি, ঠিক আছে? এই সো হ্যাঁ, অনেকে লিখতেছো ভাই আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষ আরো বেশি অসচেতন। সো আসলে হ্যাঁ, গ্রামের মানুষ অসচেতন। আর এটার যে একটা আফটার ইফেক্ট পড়বে তোমার, আমি তোমাকে বলি, এরকম একটা মহামারী বা এপিডেমিক্যাল সিচুয়েশন শেষে পুরো বিশ্বের উপরই একটা আফটার ইফেক্ট পড়ে। তোমরা রিসেন্টলি মানে খবরের কাগজে অর্থনীতির পাতা যদি তুমি পড়ো, তুমি দেখবা মানে তেলের দাম, যেই তেলের জন্য আসলে সারা বিশ্বে হাহাকার, ঠিক আছে? সো মিডল ইস্টের এই তেলের দাম তোমার এখন $0-এরও নিচে, ঠিক আছে? মানে $0-এরও নিচে, মানে হচ্ছে তুমি তুমি যদি তেল কিনতে যাও তাহলে তুমি ওই দোকান থেকে তেল নেয়ার জন্য তোমাকে উল্টা কি বলো, তেলের টাকা দেয়া হবে। তো তুমি তেলও নাও, টাকাও নাও, তেলের দাম আসলে এত বেশি কমে গেছে। সো তোমার এটা বিশ্বের ইতিহাসে কখনো হয় নাই ভাইয়া। সেটা আসলে খুবই একটা খারাপ মানে ইন্ডিকেশন ভাইয়া আমাদের ফিউচার ইকোনমিক্সের জন্য, ঠিক আছে? সো এই সো আমি আসলে আমি একটু সন্দিহান আসলে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাচ্ছেন। সো আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন, আমাদের আল্লাহর প্রতি অগাধ আস্থা অগাধ বিশ্বাস আছে, এবং ইনশাআল্লাহ সবকিছু একসময় ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো ওই যে একটা লাইন বলে না যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা আলো অন্ধকারেই ফিরে আসে, ঠিক আছে? তো এখন হয়তো মেঘ আসছে আকাশে, আকাশটা হয়তো অন্ধকার লাগতেছে, আমরা হয়তো আমাদের ফিউচার নিয়ে একটু সন্দিহান, আমাদের কি হবে, আমাদের পড়াশোনার কি হবে, আমাদের লাইফের কি হবে, আমাদের ফ্যামিলির, আমাদের দেশের, আমাদের বিশ্বের কি হবে। সো আমরা একটু সন্দিহান এখন আপাতত ভাইয়া। সো ইনশাল্লাহ কোনো এক সময় তো এই জিনিসগুলা কেটে যাবে, এবং আমরা তখন ইনশাল্লাহ সবাই সবাই আসলে একসাথে একত্রিত হব ইনশাল্লাহ। 75 জন মানুষ আসো, আমি জানি সবাই ক্লাস করার জন্য আমার কথা শুনতেছো আসলে। সো ভাইয়া দেখো আসলে আমি আমি আসলে লিডার না দেশের, ঠিক আছে? সো আমি এখানে থাকলে আমি কি করতাম আমি আসলে জানি না, আমার এত পরিমাণ জ্ঞানও নাই। আমার জ্ঞান অনেকটাই হচ্ছে টেকনিক্যাল জ্ঞান, পড়াশোনা রিলেটেড জ্ঞান, কম্পিউটার রিলেটেড জ্ঞান, টেকনোলজি, তোমার ইন্টারনেট মানে ওয়েবসাইট, এইসব রিলেটেড জ্ঞান। সো আমি আমার ক্ষুদ্রের জ্ঞানে যা বলতে পারতেছি সেটা তোমাদেরকে বললাম। আর কেউ অ্যাটলিস্ট একটা রিকোয়েস্ট ভাইয়া, এখন যারা বাসায় আছো তোমরা কেউ কাইন্ডলি ভাইয়া ডাক্তারের কাছে যাওয়ার মতো অসুস্থটা হয়েও না, ঠিক আছে? আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, তোমরা কেউ এমন অসুস্থ হয়েও না যে তোমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। ভাই এটা আসলে এখন যে কি এক বেশি পরিমাণ মানে ঝুঁকিপূর্ণ রিস্কি একটা জিনিস, সেটা আসলে মানে তোমরা কল্পনাও করতে পারবা না, ঠিক আছে? ওকে, এখানে রাব্বি লিখছে কানের ব্যথায় মরে যাইতেছি ভাইয়া। সরি রাব্বি, আসলে আল্লাহ তোমাকে হেল্প করুক, ঠিক আছে? সবাই রাব্বির জন্য দোয়া করো। আচ্ছা, আর কারণ কি ভাই, এখন আসলে হাসপাতালে রোগী পর্যন্ত ভর্তি নেয় না, ভর্তি নিলে কি হয় শোনো ভাইয়া, যে আসলে কিছুই হয় না, মানে তারা ধারণা করে এখন মানুষ সিক হইলে নর্মাল হাঁচি কাশি ঠান্ডা জ্বর লাগলে পর্যন্ত গেস করে তোমার হচ্ছে যে সেটা কি বলো, করোনা ভাইরাসে হয়তো অ্যাট্রাক্টেড হয়েছে, ঠিক আছে? সো এরকম আসলে যদি ভাবে সবসময় মানুষ, তুমি আসলে কখনোই সেফ না। এবং অনেকে এরকম হয়েছে, আমি শুনছি ভাইয়া তোমার মিরপুরের দিকে এক জায়গাতে, যে একটা মানুষ বেশ কয়েকদিন ধরে জ্বর তার, সো তার সে ডাক্তারের কাছে যায় নাই, হয়েছে কি শোনো, তার প্রতিবেশী যারা ছিল, নেইবার যারা ছিল, সো ওনারা তোমার 999 তোমরা জানো এটা হচ্ছে গভর্নমেন্টের হটলাইন, ঠিক আছে? সো ওই নাম 999-এ ফোন করে বলছে যে এই বাসায় একজন করোনা রোগী আছে যে আসলে যাচ্ছে না। সো পরে ওই লোককে তো এসে ঠিকই সুন্দর করে, যে অসুস্থ ছিল তাকে ধরে নিয়ে গেল। সো ধরে নিয়ে যাওয়ার পর গিয়ে চেক করে দেখে না, উনি তো আসলে কি না বলো, সিক না। তো এটা কিন্তু হচ্ছে কি, মানুষে মানুষে একটা
ভেদাভেদ ক্রিয়েট করতেছেন। কারণ কি আজ হোক আর কাল হোক ওই নেইবার মানে লোকটা আসলে জেনে যাবে যে কে তার মানে এই খবরটা আসলে কে তাকে দিছে। ঠিক আছে, আচ্ছা। সো নেইবার হোক আর যেই হোক আসলে এই জিনিসটা আসলে সম্ভব না, আমি জানি না জিনিসটা কত দূর কি যাবে। সেরকম যদি হয় ভাইয়া, তো হ্যাঁ, যদি কেউ রিয়েলি করোনায় আক্রান্ত হন তাহলে তার অবশ্যই আসলে কি বলো বাসায় না থেকে হসপিটালে চলে যাওয়া উচিত। কিন্তু এরকম ভাই 999-এ ফোন করে, এখন ধরো তোমার একটু জ্বর, ধরো আমার গায়ে একটু গরম গরম, এখন আমার পাশে নেইবার যে কল করে বলতেছে না যে সুহান করোনা 19 আক্রান্ত হয়েছে, তাইলে এটার কি গ্যারান্টি আছে? যে কেউ যার নামে বলে ফেলতে পারে। সেখানে একটা খুবই বড় কোয়েশ্চেন আসতেছে আসলে তোমার ভাই বিশ্বাস অবিশ্বাসের। ঠিক আছে, সো একটু সেফ থাকো। আর কি বলবো ভাইয়া, যে এমন অসুস্থ হয়েও না যেটা দিয়ে জ্বরে মানে জ্বর ঠান্ডা হাঁচি কাশি কানে ব্যথা মাথা ব্যথা পেট ব্যথা বা যে কোনো ধরনের অসুস্থতা ভাইয়া যে ডাক্তারের কাছে যেন যাওয়া লাগে, ঠিক আছে, যাওয়া না লাগে। ঠিক আছে, আচ্ছা, এমন টাইপের অসুস্থ হও না। আচ্ছা, সো এই ছিল আজকের সিচুয়েশনের বেসিসে আমাদের একটু আজকের প্রিভিউ কথাবার্তা ভাইয়া। সো আমি আসলে একটু সন্দিহান যে আমি আসলে কি করব তোমাদের জন্য বা কি করতে পারি। সো তোমাদের যদি মনে হয় আমার কাছ থেকে তোমরা আরো কোনো হেল্প চাও বা হেল্প দরকার, সেটা আমাকে জানাইও। তোমরা যদি, যেটা বললাম, তোমরা যদি কেউ বাংলা ইংলিশ অথবা বায়োলজি ক্লাস নিতে পারো ভালো, সেগুলোর ভিডিও গ্রুপে আপলোড করো। তোমরা যদি কেউ লাইভ ক্লাসও নিতে চাও কোনো সমস্যা নাই, আমি মাত্র 2 ঘন্টা ক্লাস নিই, আমাদের সারাদিনের স্লট বাকি। তো তুমি কোনো একটা টাইমে এসে এখানে লাইভ ক্লাসও নিতে পারবা। ঠিক আছে, ইনফ্যাক্ট শুধু লাইভ ক্লাস কেন ভাইয়া, তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটিও মনে করো যে তুমি কনফিডেন্ট যে তুমি ভালো পারবা, তুমি সেই ক্লাসগুলাও নাও, আমিও নিব, তোমরাও নাও ভাইয়া। সো যেটা তোমাকে বললাম। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এখন সেফ থাকা। আমরা সবাই আসলে সেফ থাকি, যারা ঢাকায় আছি অবশ্যই আমরা বের হব না, যারা গ্রামাঞ্চলে আছি অনেকেই লিখতেছে গ্রামের মানুষ একটু বেশি অসচেতন। তো কারো উপর কেউ আমরা দোষারোপ না করি, ঠিক আছে ভাইয়া, আমরা সবাই ভালো মানুষ। ঠিক আছে, আমরা সবাই সুস্থ মানুষ এখনো আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে নিজের থেকে যদি অসুস্থ না হইতে চাই তাহলে কিন্তু আসলে অসুস্থ হব না। আল্লাহ আল্লাহ সবকিছু দেখবেন অবশ্যই। ঠিক আছে, আমরা যদি নিজে সচেতন থাকি আমরা কিন্তু অসুস্থ হচ্ছি না। সো আমরা নিজে যেন সচেতন হই, নিজে শুধু না, নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে, ভাই বোন মা বাবা, ঠিক আছে, পাড়া প্রতিবেশী যতজনকে সম্ভব, সো যতগুলা পারি আমরা যেন আসলে একটু সেফ থাকি। আর কি বলবো, আসলে আমি কেমিস্ট্রি ক্লাসে তোমাদের 15 মিনিট ধরে এগুলো বলতেছি, ঠিক আছে, আমার নিজের কাছে একটু আসলে মানে অন্যরকম লাগতেছে ভাইয়া। সো আচ্ছা আচ্ছা, সো আসো এবার এবার আমরা একটু ক্লাসে আসি। ঠিক আছে, আসো। জৈব যৌগ আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, আর কি বলবো, তোমরা একটু ট্যাগ করো ওদেরকে যারা আসলে ক্লাস রেগুলারলি করে, কমেন্ট সেকশনে অথবা ইয়েতে ট্যাগ টুক করে ওদেরকে একটু জানাও যে আমরা আসলে ট্যাগ মেনশন করে ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আর তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করো। আর দেরি না, আসো আমরা শুরু করি। টেনশন নিও না, ইনশাল্লাহ একদিন সবকিছু কি বলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হয়ে আমরা ইনশাল্লাহ সুস্থ পৃথিবীতে সুন্দরভাবে আমাদের স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো জৈব যৌগের লাস্টের পার্টটা একটু দেখানোর পর আমরা আসলে আজকের পার্টটাতে আগাবো। ওকে গাইস, আসো। সো দেখি এখানে লাস্টের পার্ট আমরা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আসো দেখি। সো দেখো, লাস্টের পার্টে আমরা যেটা দেখতেছিলাম সেটা ছিল হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিয়াস। ফার্স্টে একটু দেখছিলাম আমরা, শোনো, যে অ্যারোমেটিক নিউক্লিয়াসের মধ্যে আমরা শিখছিলাম পার্শ্ব শিকল এবং বলো এই যে কেন্দ্রের যে গোল ডিমটা, এটার নামে কি বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে। সো অ্যারোমেটিক নিউক্লিয়াস আসলে কি ছিল বলো দেখি। যে আমি একটু বলি তোমাদেরকে সংজ্ঞাগুলো, দ্বারা আমি একটু বের করে নেই। ঠিক আছে, কারণ আমিও তো আসলে এক জায়গা থেকে দেখে দেখেই পড়াই। একটু দাঁড়াও, হ্যাঁ। সো শোনো, এখানে অ্যারোমেটিক নিউক্লিয়াস আমরা তোমাদেরকে পড়াইছিলাম। অ্যারোমেটিক নিউক্লিয়াস ছিল কি বলো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই বেনজিন বলয়কে অ্যারোমেটিক নিউক্লিয়াস বলে। ঠিক আছে, আরেকটা ছিল হচ্ছে কি বলো, এই পার্শ্ব শিকল। পার্শ্ব শিকল কাকে বলবো বলো, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বেনজিন বলয়ে প্রতিস্থাপিত এই অ্যালকাইল মূলককে পার্শ্ব শিকল বলে। সো আর হচ্ছে পার্শ্ব শিকল এবং এই যে এই গোল ডিম, এই ডিমের নাম কি বলো, অ্যারোমেটিক নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো যাই হোক, ওকে, খেয়াল করো অ্যারোমেটিসিটি। ঠিক আছে, আচ্ছা, একটা কথা একটু বলি ভাইয়া,
সুমাইয়া নওশিন অথই, ঠিক আছে। আচ্ছা, তুমি লিখছো ভাইয়া, শোনো যে বাঁচা মরা যেখানে অনিশ্চিত, ঠিক আছে। আচ্ছা, সুন্দর একটা কথা লিখছে সুমাইয়া নওশিন অথই, যে বাঁচা মরা যেখানে অনিশ্চিত, পড়াশোনা নাকি সেখানে বিলাসিতা, ইদানিং অনেকে বলতেছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার চোখেও আসছে ভাইয়া। এবার আমি তোমাকে একটা কথা বলি, মানে কারো অ্যাগেইনস্টে কোনো কিছু না ভাইয়া। যে কোনো ব্যর্থ মানুষ, যে মানুষটা ফেল করছে পরীক্ষায়, যে কোনো ব্যর্থ মানুষ, যে কোনো ফেইলড মানুষ, সে তার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য সবসময় কোনো না কোনো এক্সকিউজ বের করে। কথা বুঝতে পারছো? এই যে মানুষগুলা যারা এই ধরনের কথাবার্তা বলতেছে, সে কিন্তু নিজেও পড়াশোনা করে না, এবং ওই যে বললাম, সে আসলে ওই শিয়ালটার মতো, ওই চালাক শিয়ালটার মতো, যে আসলে নিজে তো পড়েই না, সে চায় তার সাথে তার মতো যারা আছে কেউই পড়াশোনা না করুক। এই লোকটা, যেই লোকটা এই কথাটা বলছে, মনে রাখবা, সে তোমার লাইফে ওই শিয়ালটা ভাইয়া। এই টাইপের ফ্রেন্ড থেকে একটু সাবধান থাকো ভাইয়া। তুমি একটা স্টুডেন্ট মানুষ, তুমি একটা স্টুডেন্ট মানুষ, তোমার লাইফের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা, ঠিক আছে। সো যেই মানুষ তোমাকে পড়াশোনা বাদে অন্য কোনো পড়াশোনা থেকে ডিটাচড করতে চায়, সে তোমার ফ্রেন্ড না, সে রিয়েলি তোমার ফ্রেন্ড না। এবং হ্যাঁ, এই কথাটা আমি অনেক রেগে বলতেছি ভাইয়া, যদি আমার মুখে অনেক হাসি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। সো হ্যাঁ, সুমাইয়া নওশির অর্থ এই জিনিসটা আসলে আমারও চোখে পড়ছে ভাইয়া। সো চয়েস ইজ ইয়োর্স, কেউ কাউকে তো বাধ্য করতেছি না আমরা, ঠিক না ভাইয়া? তোমার পড়াশোনা করতে ইচ্ছা না হলে তুমি সারাদিন মুভি দেখতে পারো, অথবা কি যে কোনো কিছু ইচ্ছা করতে পারো, বা যার ইচ্ছা তাকে তুমি কেন মানা করবা, ঠিক আছে। সো আসলে চয়েস ইজ ইয়োর্স। এবং যেটা তোমাকে বললাম ভাইয়া, যে এরাই হচ্ছে সেই লেজ কাটা শিয়াল, যে যার নিজের লেজ কাটা, সে নিজে তো পড়াশোনা করেই না, এবং সে চায় অপরকেও সে যেন কি না করে বলো, পড়াশোনা করতে না দেয়। আচ্ছা, যাক, আসো, ঠিক আছে। আমার আসলে কমেন্টটা দেখে, হ্যাঁ, আমার জিনিসটা আমারও চোখে আসছিল, আমি একটু রেগে গেছিলাম। যাক, দেখো এখানে, এজন্য লাইভ ক্লাস ছেড়ে আমি তোমাকে একটু বলে নিলাম। দেখো, সো এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এটা, দেখো অ্যারোমেটিক নিউক্লিয়াস গাইস। আচ্ছা, সো অ্যারোমেটিক নিউক্লিয়াসের পর আমরা অ্যারোমেটিসিটি পড়ছিলাম, যেটা তিনটা থিম ছিল। হাকেল তত্ত্ব, হাকেল তত্ত্বের মূল প্রস্তাবনা কয়টা ছিল বলো? দুইটা। যে যে কোনো অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকবে, এবং দুই নাম্বার ছিল এ চাক্রিক কাঠামোতে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, যেখানে এন কি বলো? এন হচ্ছে ষড়ভুজাকার চক্র, এন হচ্ছে ষড়ভুজাকার চক্র। ডান ভাইয়া? আচ্ছা, সো এন হচ্ছে ষড়ভুজাকার চক্র। সো এখানে এন যদি 1 হয়, 4 × 1 + 2, এটা হচ্ছে 6। এন যদি 2 হয়, 4 × 2 + 2, এটা হচ্ছে কত বলো? 10। এন যদি 3 হয়, 4 × 3 + 2, এটা হচ্ছে 3 × 4 = 12 আর 2 14। সো জিনিসটা আমরা দেখছিলাম, এবং এটার একটা কি বলো? এক্সেপশন ছিল। এটার একটা এক্সেপশন কি ছিল বলো? হ্যাঁ, এটার একটা এক্সেপশন ছিল হচ্ছে সাইক্লোপ্রোপিন আয়ন। গাইস খেয়াল করো, সাইক্লোপ্রোপিন আয়ন সেও কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। সাইক্লো মানে হচ্ছে চাক্রিক, প্রোপিন, প্রোপিন কেন বলছে? কারণ একটা, দুইটা, তিনটা কার্বন নিয়ে বলো এই যৌগটা গঠিত, ঠিক আছে। এজন্য এখানে প্রোপেন থেকে একটা মাত্র দ্বিবন্ধন আছে, নাম হইল প্রোপিন। সো সাইক্লোপ্রোপিন আয়নের যে পাশে দ্বিবন্ধন, এটার অপোজিট পাশে পজিটিভ চার্জ, এটাই হলো সাইক্লোপ্রোপিন আয়ন। সো দেখো, এই পাশে দ্বিবন্ধন হলে এই পাশে পজিটিভ চার্জ। সো এরপরে কি হয়? এই মানে পজিটিভ চার্জের প্রভাবে ইলেকট্রনগুলো এখানে চলে যায়। ইলেকট্রন, এই বন্ডটা যদি এইখানে চলে আসে, এই পজিটিভ চার্জ চলে আসে এইখানে। সেইভাবে জিনিসটা আসলে ঘুরে। এটা ছিল সাইক্লোপ্রোপিন আয়ন। দেন তোমাদেরকে ভাইয়া কি পড়াইছিলাম বলো লাস্ট ক্লাসে? বিশেষ ধরনের অসম্পৃক্ততা, ঠিক আছে, খেয়াল রাখবা। বিশেষ ধরনের কি বলো? অসম্পৃক্ততা। সো এখানে আমরা চারটা জিনিস দেখছিলাম, যে বেনজিন কি করে না? ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না, বেয়ার দ্রবণ পরীক্ষা দেয় না, ঠিক আছে। এই দুইটা কি ছিল বলো? অসম্পৃক্ততার পরীক্ষা। অর্থাৎ ব্রোমিনে যদিও আমাদের ব্রোমিন বলি, ঠিক আছে, আমাদের বেনজিন। সো বেনজিনে যদিও 3 সেট দ্বিবন্ধন বিদ্যমান, বেনজিন কি করে না বলো? ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বলো বেয়ার দ্রবণ পরীক্ষা দেয় না। দেন হচ্ছে সে পানি এবং বলো পানির সাথে সে কোনো দ্রুত বিক্রিয়াও কি করে না? দেয় না। ওকে, হাইড্রোজেন আর নিকেলের উপস্থিতিতে সে কি করে বলো? সাইক্লোহেক্সেন বানায়। কি বানায়? সাইক্লোহেক্সেন বানায়। জিনিসগুলো একটু মনে রাখবা।
ওকে, দেন আসো তোমাদেরকে দেখাইছিলাম ভাইয়া রেজোনেন্স বা অনুরণন, যে বেঞ্জিনে আইদার এই তিনটা জায়গাতে দ্বিবন্ধন থাকবে অথবা এটার ঠিক অপোজিট তিন জায়গাতে কি থাকবে বলো, দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে রেজোনেন্স বলে। ঠিক আছে, আসো, সো রেজোনেন্স যদি হয়, এই রেজোনেন্সটাকে আমরা গোল দিয়ে আসলে এইভাবে লিখি যে পেটের মধ্যে ডিম আসলে কি ইন্ডিকেট করে বলো, রেজোনেন্স। পেটের মধ্যে ডিম আসলে রেজোনেন্স ইন্ডিকেট করে। বেনজিন বলয়ের মূলক, ঠিক আছে, বেনজিন বলয়ের মূলক দুই টাইপের হতে পারে, সক্রিয়কারী মূলক আর একটা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। সো সক্রিয়কারী মূলকের আরেকটা নাম অর্থপ্যারা, নিষ্ক্রিয়কারী আরেকটা নাম হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। আচ্ছা, সো অনেকে জিজ্ঞেস করছো জুতো মানে কি। জুতো মানে হচ্ছে ভাইয়া তোমার টু ইন ওয়ান বিক্রিয়া। তুমি আমাদের আগের বিক্রিয়াগুলো একটু লিখে নিবা ভাইয়া। জুতো মানে সংযোজন বিক্রিয়া, টু ইন ওয়ান, দুইটা বিক্রিয়ক থেকে যদি একটা উৎপাদ পাওয়া যায় সেটার নাম জুতো বিক্রিয়া। এবার দেখো মূলকের বিভিন্ন অবস্থান, আমি তোমাকে একটু সিরিয়ালি জিনিসটা বুঝাই দিতে চাচ্ছিলাম। যে ধরো আমার এখানে এই বেঞ্জিনের এই পাশে আর আছে, এই আটটা হলো পার্শ্ব শিকল। সেই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5 6, এটা ডান দিক দিয়ে নাম্বারিং করলে, বাম দিক দিয়ে নাম্বারিং করলে 1 2 3 4 5 6। সো এই দিক দিয়ে গেলেও 6টা, এদিক দিয়ে গেলেও কয়টা, 6টা। ওকে, আচ্ছা, সো দেন দেন যদি এরকম হয় তাহলে আমরা আসলে কি করতে পারি, খেয়াল করো। এই আটটা কি বলো, এই আটটা হচ্ছে আসলে পার্শ্ব শিকল। ওকে, আর হচ্ছে কি বলো, পার্শ্ব শিকল। আর যদি এখানে পার্শ্ব শিকল হয় তাহলে একটু খেয়াল করো, এই যে একের তো কোনো নাম নাই, এই 2 6, ডানেও 2 6 বামেও 2 6, এই পজিশনটার নাম ছিল অর্থ। 3 5 এর নাম হচ্ছে, দুই পাশেই 3 5 এর নাম হচ্ছে মেটা, এবং 4 4 এদিক দিয়ে গেলেও 4, এদিক দিয়ে গেলেও 4, এটার নাম হলো প্যারা। কি নাম বলো, প্যারা। সো খেয়াল রাখবা, অর্থ আর প্যারা এরা দুইজনে মিলে একটা সেট, সেটা হলো সক্রিয়কারী গ্রুপ। আর মেটার নির্দেশক হলো মেটা যারা, এরা একাই একটা সেট, এরা হলো নিষ্ক্রিয়কারী গ্রুপ। ওকে, আচ্ছা, জিনিসটা একটু মনে রাখো। দেন দেখো আমরা এখানে কয়েকটা সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারীর পুরোটা দেখা। ঠিক আছে, আচ্ছা, সো এবার আমরা কয়েকটা সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী গ্রুপের এক্সাম্পল দেখবো। তো সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ ছিল অ্যামিন মূলক, বলো অ্যালকোহল মূলক, মিথাইল মূলক, অ্যামিন মূলক, অ্যালকোহল মূলক, মিথাইল মূলক। ওকে, নিষ্ক্রিয়কারী বা মেটা নির্দেশক গ্রুপ ছিল অ্যালডিহাইড মূলক, অ্যাসিড মূলক, নাইট্রো মূলক। ওকে, তো সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক গ্রুপে কে কে, অ্যামিন বলো, অ্যামিন মূলক, অ্যালকোহল মূলক, আরেকটা কি বলো, অ্যালকাইল মূলক। আর নিষ্ক্রিয়কারী ছিল অ্যালডিহাইড, অ্যাসিড, এবং আরেকটা ছিল হচ্ছে নাইট্রো মূলক। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আসলে আমাদের লাস্ট ক্লাসের পড়াশোনা। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা আসলে লাস্ট ক্লাসে সবকিছু মোটামুটি ভালোভাবেই কি বলো দেখছিলাম। সো ওই যে বললাম জৈব যৌগ, এটা আসলে একটা বিশাল পার্ট। অনেকে আমাকে কমেন্টে লেখে আসলে জৈব যৌগের মোট কয়টা পার্ট আসবে। সো ভাইয়া শোনো, জৈব যৌগের আসলে অ্যাকচুয়ালি যে কয়টা পার্ট আসবে সেটা আমি নিজেও জানি না। মিনিমাম 50 থেকে 60টা আসলে পার্ট এখানে লাগে। ঠিক আছে, বা আরো বেশি লাগতে পারে, এর কম কখনোই না। সো জৈব যৌগ আজকে কত বলো, পার্ট কত বলো, 13। ওকে, সো হ্যাঁ, আশা রাখি সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং কি বলো বুঝতে পারবা। ঠিক আছে, টেনশন নিও না, পড়াশোনা করো বাসায়, সুস্থ থাকো, এবং নিজেকে টেনশন ফ্রি রাখার কিন্তু একটা খুব ইফেক্টিভ ওয়ে হচ্ছে আসলে পড়াশোনা করা। যেন আমি অল্প স্বল্প পড়ি, সো এটা কিন্তু খুব ইফেক্টিভ। খেয়াল রাখো যে নিজেকে তোমার কি বলবো টেনশন ফ্রি রাখার। ওকে, আচ্ছা, সো লাস্ট ক্লাস কি আমরা সবাই বুঝছিলাম? লাস্ট ক্লাস যদি আমরা সবাই বুঝে থাকি, আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই একটু লিখো, লিখে জানাও যে তুমি লাস্ট ক্লাসটা আসলে ধরতে পারছিলা। ঠিক আছে, আচ্ছা, লাস্ট ক্লাস যদি ধরতে পারো, আজকে আমরা দুইটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট শিখবো। সেটা হচ্ছে তোমার অ্যামিনো মূলক অর্থপ্যারা নির্দেশক এবং মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক, এগুলার আসলে বলো এক্সপ্লেনেশন। ঠিক আছে, অ্যামিনো মূলক এবং কি বলো অ্যালকাইল মূলক। আচ্ছা, আসো, সো খেয়াল করো আমরা কি পড়ছিলাম বলো, অর্থপ্যারা নির্দেশক কারা ছিল? বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, যারা বেনজিন বলয় ইলেকট্রন দিয়ে বেনজিন বলয়ের ঘনত্ব কি করে ফেলতো বলো, বাড়ায় দিত। ঠিক আছে, আচ্ছা,
বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব কি করতো বলো, বাড়ায় দিত। তারা ছিল বেনজিন বলয় সক্রিয়কারীমূলক বা বলো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আর বেনজিন বলয় ইলেকট্রন যারা ইলেকট্রন নিয়ে নেয়, বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব কমায় ফেলে, ঠিক আছে, তাদেরকে কি বলবো বলো, নিষ্ক্রিয়কারী মূলক। ঠিক আছে, আচ্ছা, নিষ্ক্রিয়কারী মূলক তাদেরকে আসলে বলে। আচ্ছা, সো হ্যাঁ, আসো। সো জৈব যৌগ পার্ট 13টা আমরা একটু ফার্স্টে শুরু করব অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক, এটার একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে। কি দিয়ে বলো, অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক। সো আসো এটার একটা প্রমাণ আমরা দেখি। অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক, এটা প্রমাণ করো। ঠিক আছে, সো আমাদের কিন্তু আমরা অলরেডি কি জানি, অর্থপ্যারা পজিশনগুলা কিন্তু আমরা চিনি। এবং অ্যামিনোমূলক কোনটা বলো, অ্যামিনোমূলক হচ্ছে ওই যে উপরে কি থাকে, NH2 থাকে। ঠিক আছে, আচ্ছা, সো দেখো জিনিসটা কিভাবে কাজ করে ভাইয়া। হ্যাঁ সাবিহা, ধর, সরি, হ্যাঁ ধর। আচ্ছা, সো অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক, এটার প্রমাণটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম ভাইয়া, একটু বুঝো এখানে। সো এরকম ফার্স্টে একটা কাজ করবা, গুনে গুনে কয়টা বলো, 1, দেন হচ্ছে 2, এরকম 5টা আঁকবা। কয়টা বলো, 5টা। 1 2, একটু বড় করে আঁকো, তা দেখতে সুন্দর লাগবে। 3 4 5। ওকে, আচ্ছা, সো দেখো অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক। সো মাথায় তুমি ফার্স্টে কি দিবা বলো দেখি, মাথায় ফার্স্টে দিবা NH2। ফার্স্টে কি দিব বলো, NH2। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। দেখো NH2, NH2। আচ্ছা, সো বেনজিনে কি হয় বলো, 3টা দ্বিবন্ধন থাকে, একটা, ঠিক আছে, একটু বুঝো কিন্তু, এটা ফিগার নাম্বার 1, ফিগার নাম্বার 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। সবাই কিন্তু আমার মতো করে আইকো দেখে দেখে, নাহলে পারবা না পরে। আমি মোটামুটি শিওর যে তুমি আসলে পরে নিজে নিজে লিখতে পারবা না। এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল একটা জিনিস। ঠিক আছে, অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক প্রমাণ করো। তো দেখো অ্যামিনোমূলকে নাইট্রোজেনের কি থাকে, একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এবং এখানে খেয়াল করো, আমি 1 নাম্বারটা বুঝাচ্ছি। তো নাইট্রোজেনের একজোড়া কি থাকে বলো, মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো নাইট্রোজেন, খেয়াল করো, এটা হচ্ছে এই জিনিসটার নাম, এই যে অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক, এই যৌগটার নাম কি জানো, অ্যানিলিন। কি নাম, বেনজিনের মাথায় যদি NH2 থাকে, এটার নাম হচ্ছে অ্যানিলিন। কি নাম বলো, অ্যানিলিন। সো ফার্স্টে কি হয় শোনো, ফার্স্টে এই যে দ্বিবন্ধন দেখো, এই যে মুক্তজোড় আছে নাইট্রোজেনের, এই মুক্তজোড়টা সে ফার্স্টে কোথায় দেয়, এই বন্ধনে দেয়। মুক্তজোড় যদি সে বন্ধনে দেয়, এখানে বন্ধনে খেয়াল করো, বন্ধনে সিঙ্গেল বন্ড ছিল, এই মুক্তজোড় দিলে বন্ধনে হয়ে যাবে ডাবল বন্ড। ওকে, বন্ধনে কি হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। এবং বন্ধনে ডাবল বন্ড হলে নাইট্রোজেন যেহেতু 2টা ইলেকট্রন দিছে, নাইট্রোজেন এখানে কি হয়ে যাবে, পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। সেই মুক্তজোড় এখানে আসলে এখানে কয়টা, একটা বন্ড মানে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, সবসময় মনে রাখবা, একটা বন্ড মানে 2টা ইলেকট্রন। সেই মুক্তজোড় এখানে আসলে এখানে ডাবল বন্ড হয়, এই ইলেকট্রন এখানে এসে এই যে এখানে যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড মানে কি বলো, 4টা ইলেকট্রন। এই ইলেকট্রন এখানে আসলে এখানে 4টা ইলেকট্রন এই ইলেকট্রনকে বিকর্ষণ করে। এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের ইলেকট্রনগুলা পাশের এই বাম পাশের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে। তখন এই ইলেকট্রন চলে আসে এই কোণাতে, খেয়াল রাখবা, প্রথম সেট ইলেকট্রন আসে পাতে, এবং খেয়াল করে এটা হলো পাত, আমি কিন্তু রেখার এই যে বন্ডের উপরে দিছি। আর দ্বিতীয় সেট ইলেকট্রন আসে কোণাতে, কোণাতে মানে এই যে দেখো এই কোণাতে চলে আসছে। এই ইলেকট্রনগুলো এখানে আসলে যে এই কোণাতে আসছে, বাকি 2টা বন্ড আগের মতোই থাকবে। ঠিক আছে, সো এই ইলেকট্রন পাতে আসলে ডাবল বন্ড, এই ইলেকট্রন তখন এই কোণায় চলে আসছে। আচ্ছা, সো দেখো এই যে এখানে 2টা ইলেকট্রন, এই ইলেকট্রন এরপর কোথায় চলে আসে, এই পাতে। এই ইলেকট্রন এই পাতে আসলে এই যে এখানে আবার ডাবল বন্ড, এই 2টাকে বিকর্ষণ করবে, এই 2টা চলে আসবে এই কোণায়। এই ইলেকট্রন এই পাতে আসলে খেয়াল করো, সো এখানেও কি থাকবে বলো, NH2,
প্লাস থাকবে, এই NH2 প্লাস এখানেও থাকবে। এই ইলেকট্রন এই পাতে আসলে এখানে কি হবে বলো, ডাবল বন্ড। এই ইলেকট্রন এই পাতে আসলে এখানে হবে ডাবল বন্ড, এবং এই ইলেকট্রন তখন এই কোণায় চলে আসবে, এই যে কোণাতে দুইটা ইলেকট্রন চলে আসলো। আচ্ছা, ওকে। আচ্ছা, এবং এই পাশের বন্ড কিন্তু আগের মতোই থাকবে, থাকলো। ডান। এবার এবার কি হবে শোনো, এই ইলেকট্রন চলে আসবে এই পাতে, এবং এই ইলেকট্রন চলে যাবে এই কোণাতে। সেখানে অবশ্যই কি হবে বলো, উপরে তুমি ডাবল বন্ড দিয়ে কি লিখবা, NH2 প্লাস, উপরে আমরা ডাবল বন্ড দিয়ে NH2 প্লাস লিখবো। সো এখানে একটা নর্মাল দাগ। এই ইলেকট্রন এই পাতে চলে আসলে আমরা এখানে কি দিব বলো, ডাবল বন্ড। এই ইলেকট্রন এই পাতে আসলে ডাবল বন্ড, এই ইলেকট্রন এই কোণায় চলে আসবে, এই যে কোণাতে দুইটা কি দিলাম বলো, ইলেকট্রন দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, সো এই ইলেকট্রন এই পাতে চলে আসলে এখানে ডাবল বন্ড, এই ইলেকট্রন এই কোণায়, এই যে কোণায় চলে আসছে। ডান ভাইয়া? ওকে। সো এরপর কি হবে শোনো, সো এরপর এই ইলেকট্রন, এই যে এই দুইটা ইলেকট্রন আবার এই পাতে চলে আসবে। সো এই ইলেকট্রন তাহলে এখানে দেখো, এই ইলেকট্রন যখন এই পাতে চলে আসবে, এখানে ডাবল বন্ড মানে কি বলো, ডাবল বন্ড মানে চারটা ইলেকট্রন। তখন এই যে এই চারটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের ফলে এইটা এই পাত থেকে এই ইলেকট্রনগুলা কার কাছে চলে যাবে, ওই পজিটিভ চার্জের কাছে আবার চলে যাবে। এই ইলেকট্রন এই পাতে আসলে দেখো এইখানে ডাবল বন্ড, এই দুইটা আমাদের আগে থেকেই ছিল, এবং এই ইলেকট্রন ওইখানে চলে গেলে নাইট্রোজেন আবার কি হয়ে যাবে, সে নরমাল অ্যামিনোমূলক হয়ে যাবে। সে নরমাল কি হয়ে যাবে বলো, অ্যামিনোমূলক হয়ে যাবে। আচ্ছা, তো এখন তোমাকে যেটা বুঝতে হবে, এই পাঁচটা সিচুয়েশন কিন্তু যে কোনোটা থেকে যে কোনোটাতে হতে পারে, অর্থাৎ এটা থেকে এটাও হয়, এটা থেকে এটাও হয়, এটা থেকে এটাও হয়, এটা থেকে এটাও হয়। তো জিনিসটা আমি আবার একটু এক্সপ্লেইন করব, তোমরা একটু বুঝছো জাস্ট। ওকে। আচ্ছা, আচ্ছা, ওকে। পুরোটা একবারে ধরতে পারলে ভালো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো নিজের বোঝার জন্য, আমি বুঝাই দিচ্ছি পুরোটা এখানে। সেই রুলটার নাম, এটা আমি ভাইয়া ফার্স্ট এটার নাম দিছি কি শোনো, পাত কোনা রুল। কি নাম বলো, পাত কোনা রুল। কেন পাত কোনা রুল নাম দিছি, কারণ শোনো এখানে প্রথম সেট ইলেকট্রন অলওয়েজ আসে পাতে, দ্বিতীয় সেট ইলেকট্রন আসে কোনাতে। প্রথম সেট পাতে, দ্বিতীয় সেট বলো কোনাতে। ওকে। সেজন্য রুলটার নাম ভাইয়া মনে মনে, এটা খাতা আবার লেখা বইসো না, এটা আমার নিজের বানানো নাম, হচ্ছে পাত কোনা রুল। ঠিক আছে, খেয়াল রাখো। আমি টোটালটা আবার একটু বলতেছি ভাইয়া। দেখো এখানে কি হইলো, অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক, এটা প্রমাণ করতে হবে। অর্থপ্যারা নির্দেশক যারা হবে মনে রাখবা, এদের সবারই কি থাকে, সাধারণত মুক্তজোড় ইলেকট্রন থাকে। ঠিক আছে। আচ্ছা, সো অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক, নাইট্রোজেনের এক জোড়া কি আছে বলো, মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যৌগটার নাম কি বললাম, বেনজিনের মাথায় NH2 থাকলে নাম হয় অ্যানিলিন। কি নাম হয়, অ্যানিলিন। সো প্রথম সেট ইলেকট্রন আসে হচ্ছে পাতে, এখানে হয় হচ্ছে ডাবল বন্ড। ঠিক আছে। সো এই ডাবল বন্ডের চারটা ইলেকট্রন কি করে বলো, এই যে এই ইলেকট্রন দুইটাকে, এখানে ডাবল বন্ড মানে কি চারটা, এই ইলেকট্রনকে বিকর্ষণ করে। তখন এই ইলেকট্রন চলে আসে এই কোণাতে, দেখো এই যে ইলেকট্রন কোণা, এই যে কোণাতে দুইটা ইলেকট্রন। ওকে। সেখানে ডাবল বন্ড এই মাঝখানের তিনটাতেই NH2 প্লাস আকারে থাকবে, মনে রাখো। সো এই ইলেকট্রন পরে আসে এই ডাবল বন্ড, এই যে এই দুইটা ইলেকট্রন চলে আসে এই পাতে, সেখানে ডাবল বন্ড, সেখানে ডাবল বন্ড হলে এই যে এই চারটাকে বিকর্ষণ করে, এই ইলেকট্রন চলে আসে এই কোণায়, এই যে কোণাতে। ডান ভাইয়া? সো খেয়াল করো, সো এই ইলেকট্রন চলে আসে এই কোণাতে। এরপর কি হবে, এই ইলেকট্রন আসে এই পাতে, এই যে ডাবল বন্ড। ওকে। সো তখন এই দুইটাকে বিকর্ষণ করলে এই দুইটা চলে যায় এই কোণাতে। ওকে, ডান। সেটার নাম কি বলো, সো এই যে এই ইলেকট্রন চলে আসতেছে এই কোণায়। এরপর এই ইলেকট্রন চলে যাবে এই পাতে, এই যে ডাবল বন্ড, এবং এই যে এখানে যে ডাবল বন্ড চারটা ইলেকট্রন ছিল সেটা চলে যাবে উপরের কোণায়। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি নাম বলো, পাত কোণা রুল। সবসময় মনে রাখবা, প্রথম সেট ইলেকট্রন আসে পাতে, দ্বিতীয় সেট ইলেকট্রন আসে কোণায়। পাত কোণা, পাত কোণা, এবং এই যে পাত, এটা চলে যাবে আবার কোণাতে। সো রুলের নাম, এটা ভাইয়ার বানানো নাম হচ্ছে পাত কোণা রুল। একটু ক্রিটিক্যাল ভাইয়া, বাট মনে রাখো দুইটা দিয়ে আসে, একটা হচ্ছে অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক, আরেকটা হচ্ছে কি বলো, মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক। কি মূলক বলো, মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা দে,
একটুকু ইয়ে হয়ে যায়। আচ্ছা দেখো, সো সেকেন্ড যেটা আছে, আমরা একটু লিখি ভাই, এই জিনিসটা আমরা আসলে ধরতে পারছি কিনা। আমরা তো ভাইয়া তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো এখন, ঠিক আছে? পাতকোনা রুলের আরেকটা এক্সাম্পল দেখাবো ভাইয়া, টেনশন নিও না। সো দুইটা এক্সাম্পল দিয়ে আমরা আসলে জিনিসটা দেখব। সো ভয়ের কিছু নাই ভাই, আসলে সোজাই জিনিসটা ধরতে পারবা। সো সেকেন্ডটা হচ্ছে মিথাইল মূলক অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এখানে একটা মানে ইম্পর্টেন্ট জিনিস আসলে আছে, সেটা আমি তোমাকে একটু বলে বুঝাই। সেটা হচ্ছে ভাইয়া, আহ, মিথাইল মূলকের, আমাদের অ্যামিন মূলকের নাইট্রোজেনে কি ছিল বলো? মুক্তজোড় ইলেকট্রন ছিল। সো মিথাইল মূলকের কার্বনে কিন্তু কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। দেখো, মিথাইল মূলকের কার্বনে কোনো কি চাই বলো? মুক্তজোড় ইলেকট্রন আসলে নাই। সো মুক্তজোড় ইলেকট্রন না থাকার ফলে কি হয়, সে সেখানে নিজের বন্ডের ইলেকট্রন দেয়। খেয়াল রাখবা, সে কি করে? নিজের বন্ডের ইলেকট্রন দেয়। সো নিজের বন্ডের ইলেকট্রন দেয় দেখে খেয়াল রাখো, সেখানে কিন্তু ভাইয়া এটাকে বলে বন্ধনবিহীন অনুরণন বা হাইপার কনজুগেটিভ, ঠিক আছে? আমি লিখে দিব একটু পর। সো আমাদের অ্যামিন মূলকটা ছিল স্বাভাবিক, যে কোনো লিগ্যান্ড, লিগ্যান্ড কাদেরকে বলে বলো দেখি? যে সকল রাসায়নিক সত্তার মুক্তজোড় ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলি বলো? লিগ্যান্ড বলি, ঠিক আছে? খেয়াল রাখো। সো হ্যাঁ, অনেকেই লিখছো, আসলে বোঝা যাচ্ছে, আমি নামগুলো না পড়ি ভাইয়া। আচ্ছা, সো দেখো, সো যেটা বললাম, মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক। সো অর্থপ্যারা নির্দেশক যারা হবে, অধিকাংশেরই কি থাকে বলো? মুক্তজোড় ইলেকট্রন থাকে। এবং একমাত্র ব্যতিক্রম হচ্ছে কে বলো? ব্যতিক্রম হচ্ছে আমাদের মিথাইল মূলক। মিথাইল মূলকটা কিন্তু কি বলো? ব্যতিক্রম। এই জিনিসটা একটু মনে রাখো। মিথাইল মূলকে কি ঘটে বলো? বন্ধনবিহীন অনুরণন বা হাইপার কনজুগেটিভ। বন্ধনবিহীন অনুরণন বা একটা নাম কি বলো? হাইপার কনজুগেটিভ। ওকে, আচ্ছা। আচ্ছা, সো আসো একটু লিখে নিও জিনিসটা, আমি একটু লিখে দিও ওদেরকে, যে মিথাইল মূলকে বন্ধনবিহীন অনুরণন বা হাইপার কনজুগেটিভ ঘটে থাকে। আচ্ছা, এবার আমরা দেখতেছি মিথাইল মূলকেরটার জন্য। চলে আসো খাতায় আবার। হুম, তোমরা কিন্তু জিনিসগুলো অবশ্যই তুলে নিও, নাহলে কিন্তু পারবা না। আচ্ছা, সো দেখো, এখানে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে, ধর কোথায় হলে সুবিধা হয়, এখানে? হ্যাঁ, আচ্ছা। তো দেখো, এখানে মিথাইল মূলকে, সো সেম ভাবে কয়টা আঁকবা বলো? পাঁচটা ইয়ে এঁকে ফেলবা ফার্স্টেই। কয়টা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সেরকম পাঁচটা এঁকে ফেলবা। কি মূলক বলো? মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, সো মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক, এটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম। সো এখানে কি হয় শোনো, এখানে কার্বনের সাথে, মিথাইল মূলক মানে কি? কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন বলো? তিনটা হাইড্রোজেন কানেক্টেড থাকবে। সো তিনটা হাইড্রোজেন যদি কানেক্টেড থাকে, সো কয়টা বন্ড হবে বলো? তিনটা বন্ড হবে। ওকে, এটার নাম্বার কত? এক, এটা হচ্ছে দুই, তিন, চার, পাঁচ। ওকে, আচ্ছা। সো বুঝো একটু, রুলটার নাম কি বলো? পাতকোনা রুল। সো প্রথমে সে করে কি, তার বন্ডের ইলেকট্রন দিয়ে দেয়। দেখো, এখানে কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেনের তিনটাই কি বলো? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কি ইলেকট্রন বলো? সিগমা বন্ড, সিগমা ইলেকট্রন। সে করে কি, কার্বনের কিন্তু কোনো মুক্তজোড় নাই। আগেরবার যেমন নাইট্রোজেনের কি ছিল? মুক্তজোড় ছিল। এবার কিন্তু কার্বনের কোনো কি নাই? মুক্তজোড় নাই। সে করে কি, তার বন্ডের ইলেকট্রন এখানে দিয়ে দেয়। সো প্রথম সেট পাতে, সো এখানে কয়টা হয়ে যাবে বলো? এখানে হয়ে যাবে ডাবল বন্ড সিএইচ। দেখো, যেহেতু সে বন্ডের ইলেকট্রন এখানে দিয়ে দিয়েছে, তাহলে এখানে কার্বনটা কি হয়ে যাবে বলো? কার্বোক্যাটায়ন। এখানে কার্বনটা, সে বন্ডের ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছে, ডাবল বন্ড হয়ে গেছে। তো এখানে কার্বনটাই, কার্বন হাইড্রোজেন একসাথে হয়ে যাবে। এখানে হবে ডাবল পজিটিভ চার্জ, অর্থাৎ কার্বোক্যাটায়ন। সো বন্ডের ইলেকট্রন এখানে দিলে এখানে হবে ডাবল বন্ড। সো তখন এটা হলো পাতে, তাহলে এই ইলেকট্রন কোথায় চলে আসবে বলো? এই কোণাতে চলে আসবে। সো কোণাতে কয়টি ইলেকট্রন হবে বলো? ডাবল বন্ড, সরি বলো,
2টা ইলেকট্রন। আচ্ছা, বাকিগুলো কিন্তু ঠিক আছে। সো এটা গেল 1 নাম্বারটা। 2 নাম্বারে কি হয়, এই ইলেকট্রন এরপর এই পাতে আসে, এই ইলেকট্রন এই পাতে আসলে এটাও কি হবে, দাঁড়াও এটাকে একটু এঁকে নেই। ঠিক আছে, কয়টা হবে বলো, ডাবল বন্ড সিএইচ, সিএইচ এর প্লাস, উপরে এইচ, পাশেও কি বলো এইচ। তো দেখো এই ইলেকট্রন এই বন্ডে আসলে এখানে হয়ে যাবে ডাবল বন্ড, এই ইলেকট্রন এই বন্ডে আসছে ডাবল বন্ড, তখন এই ইলেকট্রন চলে যাবে কোণাতে, তখন এখানে চলে আসবে মুক্ত জোড়। এখানে আবার কিন্তু আগে থেকে কি ছিল বলো, ডাবল বন্ড। সো এবার এটাকে একটু ঠিক করে নিই, দাঁড়াও, সিএইচ প্লাস, উপরে একটা এইচ, ডানে একটা এইচ। তো দেখো এখানে কিন্তু আবার কি বলো, এই ইলেকট্রন দুইটাই পাতে চলে আসলে ডাবল বন্ড, এবং এই যে এই ইলেকট্রন চলে গেছে কোণায়, সো পাত কোণা মিলছে। এবার এই ইলেকট্রন চলে যাবে এই পাতে, এই পাতে গেলে দেখো এখানে আগে থেকে এই যে এটা ছিল এখানে দিলাম, এই ইলেকট্রন এই পাতে গেলে এখানে হবে ডাবল বন্ড, সো ও গিয়ে এটাকে বিকর্ষণ করবে, এটা চলে যাবে এই কোণাতে। ওকে, সো এটা যদি এই কোণাতে চলে যায় এখানে কি হবে বলো, ইলেকট্রন। ওকে, আচ্ছা, সো এখানেও প্রথম সেট পাতে, দ্বিতীয় সেট কোণাতে, পাত কোণা, পাত এবং কোণা। তো এই ইলেকট্রন এরপর চলে যাবে কোথায় বলো, এই ইলেকট্রনগুলো চলে যাবে এই পাতে। ওকে, আচ্ছা, সো এটা এই ইলেকট্রন এই পাতে যাবে, এবং তখন এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডে কয়টা বলো, 4টা ইলেকট্রন। এই ইলেকট্রন চলে যাবে ওই কার্বনের কাছে, এই ইলেকট্রন পাতে, তাহলে এখানে ডাবল বন্ড। ঠিক আছে, আবার এই দুইটা তো আগে থেকেই ছিল, এই দুইটা আগে থেকেই ছিল, সো মাথায় শুধুমাত্র এবার কি হবে বলো দেখি, এই ইলেকট্রন ওই কার্বনের, এই যে ডাবল বন্ডের ইলেকট্রন কার্বনের কাছে চলে গেলে এখানে হবে কার্বন। দেখো এই 3টা পজিশনে কি হবে বলো, হাইড্রোজেন। সো এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাকে, লিখে নিও, এটার নাম বন্ধনবিহীন অনুরণন। অর্থাৎ এখানে তোমার মুক্তজোড় ইলেকট্রন নাই, কিন্তু সে বন্ডের ইলেকট্রনগুলো দিচ্ছিল, এটাকে ইংলিশে বলে হাইপার কনজুগেটিভ, হাইপার কনজুগেটিভ। ওকে, সো বন্ধনবিহীন অনুরণন বা আরেকটা নাম কি বলো, হাইপার কনজুগেটিভ, বন্ধনবিহীন অনুরণন বা হাইপার কনজুগেটিভ। ঠিক আছে গাইস, তোমরা কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলতেছি এটা ঠিকভাবে ধরা হয়েছে। আমি আবার বলি, এই যে কার্বনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, সে তার বন্ডের ইলেকট্রন এখানে দিলে ডাবল বন্ড, তখন সিএইচ এর মধ্যে প্লাস হয়ে যায়, কারণ সে ইলেকট্রন বন্ডে দিয়ে দিছে। সো এটা পাত, এবং সেকেন্ড সেটটা কোণায়, এই যে কোণাতে চলে আসছে ইলেকট্রন। ঠিক আছে, আবার কি এই ইলেকট্রন পাতে দিলে এখানে ডাবল বন্ড, পরের ইলেকট্রনগুলো কোণাতে চলে যাবে। সো দেখো দুইটা যৌগে এখানে কোন কোন অবস্থানে আসলে তোমার কি হয়েছে বলো, মুক্তজোড় ইলেকট্রনগুলো আসছিল। দেখো এটা কিন্তু অর্থ পজিশন, এটা অর্থ, এটা কি বলো প্যারা, আবার এটাও কি বলো অর্থ। সো খেয়াল করো, এই যে অর্থ, এই যে প্যারা, এই যে অর্থ, এজন্য এই মিথাইল মূলকের নাম হচ্ছে কি বলো, অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা অর্থ, মিথাইল মূলক গেল। ঠিক আছে, আসো উপরেরটাতে, উপরেরটা সেম ছিল না ভাইয়া, দেখো এই যে অর্থ, এই যে প্যারা, এই যে অর্থ, অর্থ প্যারা অর্থ, মনে আছে, অর্থ প্যারা অর্থ। সেজন্য অ্যামিনো মূলকও কি ছিল বলো, অর্থ প্যারা নির্দেশক ছিল। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ওভারঅল লেকচারটা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাই তোমার নিজের বুঝতে আসলে কি হবে বলো, সুবিধা হবে। আচ্ছা, ডান। সো আমাকে একটু জানাও যে আমরা আসলে ক্লাসে বুঝতে পারছি কিনা। ঠিক আছে, হ্যাঁ, সো আমি আসলে চেষ্টা করি যতটুকু পারি তোমাদেরকে আসলে হেল্প করার। আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, জানি না আসলে, হ্যাঁ এই তো। তো আমরা কি বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, অনেক মানুষ চলে আসছে। দেখো অমি ভাই আসলে কমেন্টে লিখে দিছে যে মিথাইল মূলকে নিঃসঙ্গ ইলেকট্রন না থাকা সত্ত্বেও বেনজিনের দ্বিবন্ধনের সাথে যুক্ত মিথাইল মূলকে কার্বন হাইড্রোজেন বন্ধনের সিগমা ইলেকট্রন দ্বয় কি করে, বেনজিন বলয়কে হাইপার কনজুগেশন বা বন্ধনবিহীন অনুরণন নামে এক বিশেষ ধরনের অনুরণনে কি করে বলো, অংশ নেয়। ঠিক আছে, খেয়াল রেখো। সো অমি ভাইয়া কমেন্ট সেকশনে সবটুকু লিখে দিছে, যাদের আসলে বাংলা লেখাটা দরকার। দেখো ফাহিমুর রহমান অমি আমাদের প্রিন্সিপাল আমাদের এই গ্রুপের,
সো প্রিন্সিপাল ভাইয়া কমেন্টে অলরেডি সবকিছু লিখে দিছে। সো আশা রাখি সবাই জিনিসগুলো বুঝতে পারতেছো। ঠিক আছে, এই পার্টটা একটু ক্রিটিক্যাল ছিল, একটু কষ্ট করে এটা বাসায় একটু প্র্যাকটিস করো, দেখবা ইনশাল্লাহ ভালো বুঝতে পারবা। ডান ভাইয়া? আচ্ছা, সো এবার 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 আসো, ক্লাস কতক্ষণ হয়েছে? ঠিক আছে, প্রায় 50 মিনিটের মতো। আসলে কি বলবো বলো, আজকে ফার্স্টে কিছুক্ষণ সময় আমাদের আসলে অন্য কথা বলতে চলে গেছিল। সো যাই হোক ভাইয়া, হুম হুম হুম, অন্য কথা আসলে না বললেও না, আজকে আসলে এমন একটা খবর শুনলাম সকালে, যেটা আসলে নিয়ে কিছু না বলাটাও আসলে কি মানে একটা বোকামি টাইপের জিনিস। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আসো, আজকের দিনে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখে আমাদের এই ক্লাস শেষ করি। সেটার নাম হচ্ছে তোমার, কি নাম বলো? সেটার নাম হচ্ছে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন অপেক্ষা কার্বন কার্বন ত্রিবন্ধনের দৈর্ঘ্য কম কেন? ঠিক আছে, যেমন কি কার্বন কার্বন একক বন্ধন দৈর্ঘ্য, খেয়াল রাখবা আমাদের অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড একক বন্ধন, সেটার বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.154 ন্যানোমিটার। ঠিক আছে, কেউ একজন কমেন্ট সেকশনে লিখে দিও। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অ্যালকিনে, সেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। এবং কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে কোথায় বলো? অ্যালকাইনে, সেখানে হচ্ছে 0.120 ন্যানোমিটার। সো তিনটাতে কিন্তু তিন ধাঁচের, তিন রকমের। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, বলো যে কার্বন কার্বন দ্বিবন্ধন অপেক্ষা ত্রিবন্ধন দৈর্ঘ্য কম কেন? ঠিক আছে, আমাদের কেউ একজন টিম মেম্বার যারা আছো কমেন্ট সেকশনে একটু লিখে দিও, কাইন্ডলি ওদেরকে একটু লিখে দিও ভাইয়া। সো এবার হচ্ছে যে দ্বিবন্ধন দৈর্ঘ্য, দ্বিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ত্রিবন্ধন দৈর্ঘ্য কম কেন? ত্রিবন্ধন দৈর্ঘ্য কম কেন? ওকে, সো দ্বিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ত্রিবন্ধন দৈর্ঘ্য কি কেন বলো? কম কেন? ঠিক আছে, আচ্ছা। সো দ্বিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ত্রিবন্ধন দৈর্ঘ্য কম কেন, সেটা আসলে আমরা এবার এখানে দেখব। আচ্ছা দেখো, আচ্ছা সরি, দেখো, সো দ্বিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ত্রিবন্ধন দৈর্ঘ্য কম কেন? ঠিক আছে, হ্যাঁ, লাস্ট। সো খেয়াল করো, এখানে এখানে আমি একটু বলি, নিচের পার্টটা শুধু, বই দেখানো লাগবে না, হ্যাঁ। আচ্ছা, সো দ্বিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ত্রিবন্ধন দৈর্ঘ্য কম কেন? সো দ্বিবন্ধন, সো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দৈর্ঘ্য, সো ত্রিবন্ধন দৈর্ঘ্য কম, দ্বিবন্ধন দৈর্ঘ্যটা বেশি। দ্বিবন্ধন দৈর্ঘ্য কোথায় হয় বলো দেখি? দ্বিবন্ধন হয় হচ্ছে অ্যালকিনে। ত্রিবন্ধন কোথায় হয় বলো? ত্রিবন্ধন হয় হচ্ছে অ্যালকাইনে। সো দ্বিবন্ধন হয় অ্যালকিনে, ত্রিবন্ধন হয় কোথায়? অ্যালকাইনে। ওকে, অ্যালকিনে কোন সংকরণ ঘটে? sp2 সংকরণ। অ্যালকাইনে sp সংকরণ। অ্যালকিনে sp2, অ্যালকাইনে হচ্ছে আচ্ছা sp সংকরণ। ওকে, আচ্ছা। দেন অ্যালকিনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.1 বলো 134 ন্যানোমিটার। অ্যালকাইনে হচ্ছে 0.120 ন্যানোমিটার। মনে থাকবে? তো দেখো এখানে অ্যালকিনে 0.134, অ্যালকাইনে 0.120। সো অবভিয়াসলি কারটা বেশি বলো দেখি এখানে? অবভিয়াসলি এখানে কারটা বেশি বলো? আমাদের এই অ্যালকিনেরটা বেশি। কেন অ্যালকিনে বেশি? কারণ খেয়াল করো, কারণ বুঝো, এখানে এস আর পি এর অনুপাত, অ্যালকিনে sp2 সংকরণ ঘটে। ঠিক আছে, সো এখানে এস আর পি এর অনুপাতটা কত বলো? এস আর পি এর অনুপাত হচ্ছে বলো 1:2। ওকে, এখানে এস আর পি এর অনুপাতটা কত বলো? 1:1। সো এখানে এস আর পি এর অনুপাত 1:2, এখানে এস আর পি এর অনুপাত 1:1। আচ্ছা, সো দেখো এখানে যেহেতু তোমার অনুপাতটা কি বলো, কম না বেশি? সো এখানে দেখো, এখানে কিন্তু আমার অ্যালকাইনে হচ্ছে 50-50, দুজনই কি বলো, আমার এস এর অনুপাত যা, পি এর অনুপাতও এক্স্যাক্টলি তা। ঠিক আছে, অ্যালকাইনে কি বলো, 50-50, এস আর পি দুইটাই 1-1 করে, মানে এসও একটা পিও একটা, তাহলে 50-50 এখানে। ওকে, আচ্ছা। সো 1:1 মানে কি বলো?
50-50। ওকে, কিন্তু অ্যালকিনে কত বলো, sp2, তাহলে এস একটা হলে পিতে হইলো দুইটা, তাহলে এখানে কি 50-50? না, এখানে হচ্ছে 34 আর কত বলো 66। ওকে, আচ্ছা, সেখানে হচ্ছে 34-66। তো এখানে কিন্তু অনুপাত দেখো, এই যে দুইটার মধ্যে এখানে এস এর অনুপাত 34, এখানে এস এর অনুপাত কত বলো 50। সো এখানে এস এর অনুপাত 50 হওয়ায় যখন এখানে খেয়াল করো, যখন আমাদের এই অ্যালকাইনে সিগমা বন্ধন হয়, দেখো এই যদি আমার এস হয়, এস এর কত অর্ধেক, ধরো এটা হলো এস এর অর্ধেক, এটা হচ্ছে এস অরবিটাল, ঠিক আছে। সো এটার সাথে কার ওভারল্যাপিং হবে বলো, পি এর ওভারল্যাপিং হবে। সো পি এর ওভারল্যাপিং হইতে গেলে কি হবে বলো, পি কেমন ভাবে আঁকি আমরা বলো, পি এস হচ্ছে বর্তুলাকার, পি হচ্ছে অনেকটা ডাম্বেল আকার। সো দেখো এই পি এর যখন ওভারল্যাপিং হবে, খেয়াল করো এই পার্টটা হচ্ছে এখানে ওভারল্যাপিং। সো এস এর কিন্তু অর্ধেক, দেখো এস এর কতটুকু যাচ্ছে, 50% যাচ্ছে, এস এর অর্ধেক আর পি এর অর্ধেক, এই যে এতটুকু পর্যন্ত হইলো এস। সো এই যে আমি যে কার্ডটা কালো করে দিচ্ছি, এই পার্টটা এখানে কি বলো, ওভারল্যাপিং পার্ট। এই কালো পার্টটা কি বলো, ওভারল্যাপিং পার্ট। সো এখানে এস আর পি কাছাকাছি আসছে বেশি। এখানে খেয়াল করো, ধরো আমি এই যে একটা এস আঁকলাম, সো ধরো এটাকে আমি 3 ভাগ করি, 1 ভাগ 2 ভাগ, এই যে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এখানে যখন আমার এস আর পি এর ওভারল্যাপিং ঘটে, তখন কি ঘটে শোনো, পি এর কতটুকুর সাথে ওভারল্যাপিং ঘটে শোনো, পি এর কিন্তু টোটাল পার্টের ওভারল্যাপিং ঘটে না, পি এর দেখো 3 ভাগের 1 ভাগের সাথে ওভারল্যাপিং ঘটে। কি ঘটে বলো, দেখো এখানে পি এর 3 ভাগের 1 ভাগের সাথে কি ঘটছে বলো, ওভারল্যাপিং ঘটছে। আমার এই অ্যালকাইনের মধ্যে যখন এসপি সংকরণ ঘটে 1:1 অর্থাৎ 50-50 অনুপাত, তো তখন এসও অর্ধেক পিও অর্ধেক, সো অণুগুলা কিন্তু একটু কি হয়েছে বলো, কাছাকাছি বেশি আসছে। আর এখানে যখন এসপি সংকরণ ঘটে তখন 1:2, এস 1 ভাগ পি হচ্ছে 2 ভাগ। সো এখানে দেখো পি এর কিন্তু 3 ভাগের 1, মানে এস এস অরবিটালের পি এর কত বলো, এস অরবিটালের এই যে 3 ভাগ, এই 3 ভাগের কত 1 ভাগের সাথে পি এর কি ঘটে বলো, সংকরণ বা ওই অধিক্রমণটা ঘটে। এসপি আমার অ্যালকাইনে এসপি সংকরণ 1:1, তখন এস এর অর্ধেক পি এর অর্ধেক। আর অ্যালকিনে sp2, এস এর 1 পি এর কত বলো 2, তখন এস এর বলো 1:2, মানে কি এস পাবে 3 ভাগের 1 ভাগ, পি পাবে 3 ভাগের 2 ভাগ। তাহলে এস এর দেখো 3 ভাগের 1 ভাগের সাথে পি এর কি ঘটছে বলো, সংকরণ ঘটছে। সো এখানে অণুগুলো একটু দূরে, ঠিক আছে। সো অ্যালকিনে অণুগুলো একটু দূরে থাকে, আর অ্যালকাইনে অণুগুলো কি থাকে, একটু কাছে বেশি আসে। এই জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই, আমি ধরে রাখছি। সো এই জন্য কি হবে শোনো, এই জন্য আমাদের অ্যালকাইন অপেক্ষা অ্যালকিনে কি হয় বলো, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা একটু বলো বেশি থাকে, অ্যালকিনে বেশি থাকে, অ্যালকাইনে কি থাকে একটু কম থাকে। তো জিনিসটা আসলে একটু ভালো করে বুঝো, ঠিক আছে। যে আমি আবারও বলি, অ্যালকিন, অ্যালকিনে হচ্ছে sp2 সংকরণ, ঠিক আছে। তো sp2 সংকরণে কি হবে বলো, এস এর অনুপাত 1, পি এর অনুপাত হচ্ছে 2। সেখানে অণুগুলা একটু কি থাকে বলো, দূরে দূরে থাকে। অ্যালকাইনে, আচ্ছা, অ্যালকাইনে sp সংকরণ ঘটে। এখন sp সংকরণ ঘটলে কি হবে, অণুগুলো একটু কন্ট্রাক্ট, একটু কাছাকাছি চলে আসে, ঠিক আছে অ্যালকাইনে। সো তখন যদি কাছাকাছি চলে আসে তখন সেটা কি হবে বলো, তখন সে অনুপাতটা হয়ে যায় বলো 1:1, ঠিক আছে। এবং সেক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য হয় 0.120 ন্যানোমিটার, ঠিক আছে। আচ্ছা, সো এরপর যদি সমস্যা থাকে তোমরা একটু ভিডিওটা কাইন্ডলি আবার একটু দেখে নিও। আর আজকে আমাদের কয়টায় বলো, 3টায় ফিজিক্সের একটা লাইভ ক্লাস আছে, আশা রাখি সেই সময় সবাই আসবা। আর 1 ঘন্টা কথা বলা আসলে একটু টাফ, ঠিক আছে, গলা অনেক ডিম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখবেন। সেই পর্যন্ত সবার জন্য দোয়া, ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।